অনেক কাজ, কাজতে আসরানি অনেক কাজ, চটপট চটপট। এবার মরে যাও দেখি, মরে যাও, মরে যাও। নরে না বললে কি হয়? তাহলে আমার পথের কাঁটা পরিষ্কার হবে কি করে? আজকের নিবেদন রক্তের দাগের রহস্য। নাটক নির্দেশনা দেবাশিস পাল। হ্যালো। হ্যালো সমুদা। বলো সুইট ডার্লিং। তা পতি দেবতার পরিবর্তে এই ভরা অফিস টাইমে যে ম্যাডামের অপ্রত্যাশিত ফোন। আমার স্কুলে তো এখন বড়দিনের ছুটি চলছে, তাই সোমেশের অনুপস্থিতিতে আমি সামলাচ্ছি পুঁথিপত্র প্রকাশনার দপ্তর। তা তিনি গেলেন কোথায়? দুজন কর্মচারীকে নিয়ে বর্ধমানের বই মেলায়। সে ফিরবে আরো 5 দিন পরে। ফাটাফাটি। সেই সুযোগে সুন্দরী বন্ধু পত্নীর সঙ্গে জমিয়ে প্রেম করা যাবে। মধুর পরকীয়া। বন্ধু পত্নী হওয়ার কথা তো আমার ছিল না সমুদা। পরকীয়া করার মতো বড় নারী হওয়ার কথাও ছিল না। শুধু তোমার নীরব ঔদাসীন্যই আমাকে এক ভিন্ন বলয়ের বাসিন্দা করে তুলেছে। কেন আমাকে নিলে না সমুদা? তিথি, সেদিনের সেই পড়শি কিশোরীর চোখের ব্যাকুল ভাষা কি তুমি সত্যিই বুঝতে পারোনি? নাকি কেরিয়ারের তীব্র নেশায় আচ্ছন্ন হয়ে বুঝতে চাওনি? তিথি, এখন এসব কথা আলোচনা করা বোধহয় ঠিক নয়। দিব্যেন্দু আমার অন্তরঙ্গ বাল্য বন্ধু। ভয় পেও না সমুদা। শুকনো ঢেউ পাড় ভাঙতে পারে না। শুধু নিষ্ফল হাহাকারে একান্তে মাঝে মাঝে মনের বেলাভূমিতেই আছড়ে পড়ে। তুমি চলে গেলে অধ্যাপনার চাকরি নিয়ে সুদূর শিলচর ইউনিভার্সিটিতে। আর দিব্যেন্দুর আগ্রহে ওর বাড়ি থেকে এলো বিয়ের প্রস্তাব। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রিডার হয়ে ফিরলে তুমি ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দিব্যেন্দু আর আমার নিঃস্বার্থ চিরসখা হয়েই থেকে গেলে তুমি। পেলাম তোমাকে, তবে শরীরের সীমানা ছাড়িয়ে ভিন্ন রূপে ভিন্ন ভাবে। সান্ত্বনা এটাই, তবু পেলাম তো। ছাড়ো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। যাক, এবার সত্যি কাজের কথায় আসি। জানুয়ারিতে একটা নতুন বই বেরোবে আমাদের প্রকাশনা সংস্থা থেকে, মূলত কলকাতা বইমেলার কথা মাথায় রেখেই। ক্রাইম থ্রিলার। এখনকার সমস্ত নামী লেখকদেরই দ্বারস্থ হচ্ছি একটা করে উপন্যাস দেবার জন্য, এই রক্তের দাগের রহস্য সিরিজটার জন্যে। আর সেই লেখক তালিকার একেবারে শীর্ষেই রয়েছে এই প্রজন্মের প্রখ্যাত কথা সাহিত্যিক সোমেশ সেনের নাম। না তিথি, রিয়েলি ইটস নট মাই কাপ অফ টি। ট্রাস্ট মি, ক্রাইম, গোয়েন্দা, অ্যাডভেঞ্চার এসব আমার ভাবনায় আসে না। আমার সাহিত্যের জগৎ সমাজ, প্রেম আর মনস্তত্ত্বকে ঘিরে। অপরাধ প্রবণতা কি বিকৃত মনস্তত্ত্বের জগৎ থেকেই উঠে আসে না সমুদা? প্রেমের পরিণতির স্বার্থেও তো কত মানুষ অপরাধী হয়ে ওঠে। ভাবো না তেমন কিছু। দিব্যেন্দু তো আগেই হাত তুলে দিয়েছে, তোমাকে রাজি করানো ওর সাধ্য নয়। তবে এও বলেছে পারলে আমিই পারবো। আর কিছু না জানলেও ও এটুকু জানে যে তোমার ক্ষেত্রে আমার একটা জোরের জায়গা আছে। আমাকে 7টা দিন সময় দাও তিথি। নতুন ফ্ল্যাটের শিফটিং এখনো কমপ্লিট হয়নি। মার তো বয়স হয়েছে, শরীর সামলে তড়িঘড়ি কিছু করতে পারে না। আর আমাকেও মায়ের সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। ফ্ল্যাট কেনার এই ড্রাইভটা দিতাম না জানো,
চলেই যাচ্ছিল স্বচ্ছন্দে জামাপুকুরের ভাড়া বাড়িতে। কিন্তু কিন্তু এক সহকর্মীর সূত্রে খুব অবিশ্বাস্য কম দামে পেয়ে গেলাম যেন এই ফরিয়া পুকুরের ফ্ল্যাটটা। দুবার নাকি হাত বদল হয়েছে। স্ত্রী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর প্রথম মালিক এটি বিক্রি করে দিয়ে বিবাগী হয়ে কোথাও চলে যান, আর দ্বিতীয় মালিক কিভাবে জানি না, তার বদ্ধমূল ধারণা হয়েছে যে এখানে অশরীরীর অস্তিত্ব আছে। তার স্ত্রী নাকি আবছাভাবে কাউকে দেখেওছেন কয়েকবার, তাই ফ্ল্যাটটাকে আন্ডার লক অ্যান্ড কি করে তারা উঠেছেন ভাড়া বাড়িতে। এটিকে বিক্রি করার পর সেই টাকায় নতুন ফ্ল্যাট কিনবেন। গত শনিবারই কেনা বেচার পালা চুকলো, তবে সামান্য টাকায় ওদের সবটা খুলবে না। সম্ভবত বাকিটা হোম লোন নিয়েই নতুন আবাসের মালিক হবেন ওরা। কাজটা বোধহয় ঠিক হলো না সমুদা। কি জানি, সত্যি যদি তেমন কিছু। তুমি তো জানো তিথি, অলৌকিকতায় আমি বরাবরই অবিশ্বাসী। যা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যুক্তি দিয়ে যার ব্যাখ্যা চলে না, তাকে মানতে চায় না আমার মন। বলা তো যায় না সমুদা, পরিস্থিতিই বদলে দেয় মানুষের ভাবনাকে, বিশ্বাসকে। তেমন যদি হয়, বিপ্লব বাবুর মতো আমিও না হয় ফিরে যাব ভাড়া বাড়িতে, পরের মালিকের হাতে এই ভুতুরের সম্পত্তি তুলে দিয়ে। যাই হোক, একটু থিতু হয়ে নিয়েই আমি কলম ধরছি তোমার এই ফরমায়েশি সাহিত্যকর্মের জন্যে। রক্তের দাগের রহস্য। রহস্য কাহিনী রচনা করা যতটা দুরূহ কঠিন হবে বলে ভেবেছিলাম, বাস্তবে কিন্তু ঘটল তার বিপরীত। কলম যেন তার নিজের গতিতেই নির্দিষ্ট অভিমুখে এগিয়ে চলেছে, আমি যেন তার নিষ্ক্রিয় ধারক মাত্র। এমন স্বচ্ছন্দ অবলীলায় আর এত অল্প সময়ে বোধহয় আজ পর্যন্ত কোনো লেখাই আমি লিখে উঠতে পারিনি। রবিবার সকালে এরপর টানা ঘন্টা যদি বসতে পারি, তাহলেই শেষ হয়ে যাবে এই নৃশংস অপরাধের ইতিবৃত্ত। গল্প এখন একেবারে চূড়ান্ত ক্লাইম্যাক্সে। ঝড়ের গতিতে চলছে আমার লেখনী। সমু, হ্যাঁ মা, বলো। আজ তো এই 3 ঘন্টায় একবারও চায়ের তাগাদা দিলি না। ইউনিভার্সিটি থেকে ফিরে শুধু একটা টোস্ট আর কফি খেয়ে সেই যে নিজের ঘরে ঢুকলি, তারপর তো আর কোনো সারা শব্দই নেই। কালও এমনই করেছিস। আমি তো ভাবছি, এ কি আমার সেই সমু যে লিখতে বসলেই 8 ঘন্টা অন্তর চায়ের জন্য আমাকে অস্থির করে তোলে? না মা, আসলে কি জানো, এমন একটা টান টান রহস্য উপন্যাস লিখছি যে নিজেই কাহিনীর মধ্যে একেবারে বুঁদ হয়ে আছি। ঘটনার ঘনঘটা যেন লিখিয়ে নিচ্ছে আমাকে দিয়ে। তাই নাকি কোনো সঙ্গিনীর অনুপ্রেরণা বাবু? মানেটা কি? আমার বয়স হয়ে গেছে বলে কি দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি সবই চলে গেছে বাবা। নেহাত বাতের ব্যথায় কাবু বলে বারবার এঘর ওঘর করতে পারি না। কি বলতে চাইছো বলো তো? তবে তাড়াতাড়ি বলো, আমার লেখার সময় চলে যাচ্ছে। মেয়েটা কে? কোন মেয়েটা? যার মিষ্টি পারফিউমের গন্ধটা এখনো গোটা ঘরে ছড়িয়ে আছে। নীল সালোয়ার পরা যাকে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখলাম। কি আবল তাবল তুমি বকছো বলো তো? আবল তাবল বকছি? হ্যাঁ, আবল তাবলই বকছো। বেশ, আমি না হয় আবল তাবল বকছি। কাল সন্ধেয় ঝামাপুকুর থেকে রাঙা দিদির ছেলে নটু এসেছিল সত্যনারায়ণ পূজার প্রসাদ দিতে। ওর টিউশনে তাড়া ছিল বলে দুদণ্ড বেচারা বসতেও পারল না, কিন্তু যাবার সময় মজা করে হেসে বলল, কি ব্যাপার বলো তো মিষ্টি মাসি, সমুদার ঘরের জানলায় একটা সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাদের ভাবি বৌদি নাকি? বলি, মায়ের সঙ্গে এমন লুকোচাপা কেন রে সমু? মা তুমি ঠিক আছে, এখন তুই লেখ, রাতে খাবার টেবিলে সব শুনবো। আচ্ছা, মা এসব কি বলে গেল?
হ্যাঁ, এতক্ষণ লেখার গতিতে আমি খেয়াল করিনি পারফিউমের একটা বন মাতাল করা মিষ্টি গন্ধ এবার তো আমিও পাচ্ছি। তবে কি এই ফ্ল্যাটে সত্যি তেমন কেউ আছে যার চলাচলের সীমানা চেনা লৌকিক জগতের বাইরে অন্য কোনো লোকে? না না না, এসব এলোমেলো অলিক ভাবনাকে আমি প্রশ্রয় দেব না, লেখার ফ্লো নষ্ট হয়ে যাবে। আবার মনোনিবেশ করি কাহিনীতে। কতটা লিখেছিলাম যেন, তীর বিদ্ধ হরিণীর মতো আহত দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালো তিয়াস। তারপর থেকে এই কি তার সে স্বপ্নের পুরুষ যাকে সে নিজের সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছিল? রূপসী ধনীর দুলালি হয়েও যে ছন্ন ছাড়া ছেলেটার প্রেমে পাগল হয়ে ঘর ছেড়েছিল সে, সেই মানুষটার মুখে এসে কোন ভাষা শুনছে? এই ডিভোর্স পেপারটাতে সাইন তোমাকে করতেই হবে। কি পেয়েছি ভেবেছিলাম দুদিন বাদই সবকিছু মেনে নেবে, সবকিছু মেনে নেবে তোমার বাড়ি থেকে। আচ্ছা হোক, দুই মেয়েকে নিয়েই তো সংসার। বড় মেয়েকে তো তোমার বাবা মা ঘর জামাই করে রেখেছে, তাকে দিয়ে নাকি ছেলের অভাব পূরণ হবে, স্বর্গে পাতি দেবে ওই জামাই। তা আমি কি পানির জলে ভেসে এসেছি? হ্যাঁ, শুধু বসে বসে অন্ন ধ্বংস করার জন্য তোমাকে ঘরে এনেছে? বছর একটা সন্তানের মুখ তো দেখাতে পারলে না, পাঁচা মেয়ে ছেলে কথা কাট। এই কি ভাষা তোমার মুখে অনিমেষ? আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি, মেলাতে পারছি না আমার অতীত আর বর্তমানকে। কেমন যেন চিনতে পারছি না তোমাকে। এতদিনের চেনা মানুষটাকে সম্পূর্ণ অচেনা লাগছে আমার। লোকের মুখে অনেক কথা শুনেছি তোমার সম্পর্কে, বিশ্বাস করিনি, বিশ্বাস করতে মন চাইনি, কিন্তু কিন্তু আজ যা শুনেছ সব ঠিকই শুনেছ। বাবা মায়ের একমাত্র মেয়ে সুলতা আমার ক্যাসেটের দোকান খোলার পুঁজি 1 লাখ টাকা ওই দিয়েছে। তুমি তো ছোট জগন্নাথ, ওর বাড়ির লোকও মেনে নিয়েছে আমাদের সম্পর্কটা, বুঝেছ? ডিভোর্সটা হয়ে গেলেই আমরা এই বাজে কথা বাদ দাও তো, সইটা করে দাও। না, কিছুতেই সই করব না আমি। না, তোমাকে ভালোবেসে ডিভোর্স দেব না এমন নয়। আমার থেকে মুক্তি পেলেই তুমি আবার একটা সরল মেয়ের সর্বনাশ করবে, আর আর আমি প্রাণ থাকতে সেটা হতে দেব না। না, তাহলে তোমার প্রাণটাই হাজার থাকবে না সুন্দরী। বিপত্নিক পুরুষের তো ডিভোর্সের প্রয়োজন হয় না, সে তো মুক্ত বিহঙ্গ। না, কি তুমি আমাকে মেরে ফেলবে? আমি তোমাকে মুক্তি দেব। প্রেমহীন সন্তানহীন জীবনের যন্ত্রণা থেকে তুমি যে আমার কাছে বোঝা হয়ে গেছো। তিয়াস রানী, তোমার কানাকড়ি মূল্য যে আজ অনেক মেয়ের সান্নাদের কাছে নেই। তাই এবার এই পৃথিবীকে গুডবাই করে দাও। আমাকে মেরে তুমিও বাঁচতে পারবে ভেবেছো? হ্যাঁ হ্যাঁ, নতুন বউ নিয়ে সংসার করবে? আমার বাবা মা নেই, আইন আদালত নেই, ফাঁসি হবে তোমার, ফাঁসি হবে, ফাঁসি। তিয়াসানি ধরতে পারবে? আরে ধরতে পারলে তো হবে নাকি? তোমার মৃতদেহের হদিশ পেলে তো হবে। শুধু সন্দেহের বসে তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না সুন্দরী।
প্রমাণ চাই, প্রমাণ, অকাট্য প্রমাণ। আরে সাক্ষী দেওয়ার জন্য তো আর তুমি বেঁচে থাকবে না। এই শুনে নাও, তোমার লাশ গায়েব করার গল্প। হ্যাঁ, বারুইপুরে বরেনের বাগান বাড়ির কেয়ারটেকার বনমালীকে 20,000 টাকা দিয়ে বশ করেছি তো। যেখানে বেড়াতে যেতে তুমি ভালোবাসতে বকুল গাছ, মাধবীলতা আর সুপুরি গাছের শাড়ি। তোমার সেই বড় পছন্দের বকুল ভিলার মাটিতে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে তুমি। রাত 12টা বাজে, আর দেরি নয়। রিয়াপুকুর থেকে যেতে লেগে যাবে কম করে 2 ঘন্টা। তার আগে তোমাকে মরতে হবে। আমি তোমাকে মারবো, কেটে কেটে টুকরো করে বস্তায় ভরবো। অনেক কাজ দিয়ে আসলে অনেক কাজ। চটপট এবার মরে যাও দেখি, মরে যাও। নরে না বললে কি হয়? তাহলে আমার পথের কাঁটা পরিষ্কার হবে কি করে? কিন্তু ক্রাইম ডাজ নট পে। অনিমেষ রটিয়ে দিয়েছিল কিছুদিন থেকেই তার অজ্ঞাত কোনো এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে তার স্ত্রী তিয়াস। সে নিজে সিগারেট খায় না, কিন্তু ঘরের মেঝেতে পোড়া সিগারেট আর অসময়ে বাড়ি ঢুকে বউয়ের সঙ্গম শ্রান্ত অবিন্যস্ত চেহারা, পোশাক দিনে দিনে নাকি তার ধারণাকে বদ্ধমূল করেছে। কিন্তু বারবার জেরা করে জবানবন্দিতে পাওয়া গেল বিস্তর অসঙ্গতি। তদন্তে নামলেন লালবাজারের গোয়েন্দা দপ্তরের অভিজ্ঞ অফিসার সন্দীপ সেন। জানা গেল 2রা জুন খবরের কাগজের হকার মাসিক টাকা নিতে এসে দেখেছে ফ্ল্যাট তালা বন্ধ। তিয়াসের মা মনোরমা দেবী ওই 2রা জুন থেকেই মেয়েকে ফোনে পাননি, মোবাইল সুইচ অফ। অনিমেষ মিসিং ডায়েরি করেছে 2 দিন পর, তার মানে 4 তারিখ সন্ধে। এরপর দুধে গোয়েন্দা সন্দীপ সেন খুঁজে পেলেন 2টি মারাত্মক অকাট্য প্রমাণ। খাটের তলার এক কোণে ছিটকে পড়ে যাওয়া একটা হাড়ের লকেট, লাল চুনি বসানো, আর বাথরুমের বাঁ দিকের দেয়ালের কোণে 1 বিন্দু লাল দাগ। ফরেন্সিক রিপোর্টে জানা গেল সেটি মানুষের রক্তবিন্দু। মৃতের দেহ খণ্ড বিখণ্ড করে বস্তায় ভরার পর সব রক্ত ধুয়ে ফেলার সময় পাপের প্রমাণ স্বরূপ থেকে গিয়েছিল ওই শনিত চিহ্ন। এরপর আরো ঝুঁকি নিলেন সন্দীপ সেন। মানহানির মামলার ভয়কে উপেক্ষা করে সম্পূর্ণ নগ্ন করা হলো অনিমেষকে। আর তখনই অভিজ্ঞ গোয়েন্দার প্রখর অনুমান মিলে গেল অক্ষরে অক্ষরে। অনিমেষের কাঁধে আক্রান্ত অসহায় তিয়াসের মরণ কামড়ের চিহ্ন, গভীর ক্ষত। অস্বীকার করার কোনো পথ আর উন্মুক্ত থাকলো না অপরাধীর কাছে। বিরলতম অপরাধের সাজা স্বরূপ লোয়ার কোর্ট মৃত্যুদণ্ড দিল তাকে। হাইকোর্টে পুত্রের প্রাণ রক্ষার্থে মামলা করল অপরাধীর অসহায় বাবা, কিন্তু বহাল থাকলো সেই সাজা। অপরাধী কেয়ারটেকারের হলো যাবজ্জীবন কারাদণ্ড। তিয়াসের প্রতিশোধকামী প্রেতাত্মা নিশ্চয়ই এই ন্যায় বিচারে কিছুটা হলেও শান্তি পেয়েছে। টানা লিখে আমার ডান হাতটা যেন একেবারে টনটন করছে। রাত 2টো বাজে। যাক,
তবু উপন্যাসটা শেষ করা গেল। একটু ভাবনা নয়, চিন্তা নয়, কেমন যেন ঘোরের মধ্যে লিখে ফেললাম পুরোটা। এমনও হয় না। না, এবার ঘুমিয়ে পড়তেই হবে। কাল 11টা থেকে পরপর 2টো স্পেশাল পেপারের ক্লাস আছে। আরে অধ্যাপনা বাঁচিয়ে তবে তো সাহিত্য সাধনা। লাইটটা এবার নিভিয়ে দিই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সোমেশবাবু। সত্য আজ লিপিবদ্ধ হলো আপনার লেখনী দিয়ে। এখন শুধু তা প্রকাশ আর প্রতিকারের প্রতীক্ষা। অনেক পরিশ্রম করিয়েছি আপনাকে দিয়ে। এবার নিশ্চিন্তে ঘুমোন আপনি। অনেক অনেক অভিনন্দন সমুদা। ধন্যবাদ দিয়ে তোমাকে আমি ছোট করব না। তোমার লেখার গুণে এবারের এই বইমেলায় আমাদের রক্তের দাগের রহস্য বেস্ট সেলার। জানো তো সমুদা, এবার এই সিরিজটা ইবুকেও আমরা পাবলিশ করব 15 দিনের মধ্যেই। এখন আবার কার ফোন এলো? হ্যালো। হ্যালো, নমস্কার সোমেশবাবু। আমি বিয়াস বসু বলছি, তিয়াসের দিদি। কে তিয়াস? আপনার কুশলী কলম যাকে সোচ্চার করেছে, মেলে ধরেছে যার আকুল আরতি, সেই হতভাগিনীর বড় বোন আমি। তা কি করে হয়? তিয়াস তো আমার কল্পনা, আমার উপন্যাসের চরিত্র। না সোমেশবাবু, সে বাস্তবের রক্ত মাংসের নারী। জানি না তার জীবন কথা কোন আশ্চর্য জাদুতে রূপ পেল আপনার উপন্যাসে। শুনেছি বাল্মীকি কল্পনায় রামায়ণ রচনা করেছিলেন রামচন্দ্রের জন্মের আগে, আর আপনি কিচ্ছু না জেনেও শুধু অলীক ভাবনাকে ভর করে লিখে ফেললেন ইতিহাসের করুণ জীবন বৃত্তান্ত। তারপর কি তারপর? সবটা মুখোমুখি বলতে চাই আপনাকে। আপনার ফ্ল্যাটে যাওয়া বড় কষ্টকর আমার কাছে। তাই অন্য কোথাও, এনি কফি শপ। আমি ভবানীপুরে থাকি, কিন্তু নর্থ বা সাউথ কলকাতা, এনিওয়্যার, যেখানে আপনি বলবেন। কিন্তু আমার বাড়িতে আসা কষ্টকর কেন বললেন ঠিক বুঝলাম না। ই বুকটা পড়ার পরে আপনার প্রকাশক দিব্যেন্দু বাবুকে ফোন করে আপনার ঠিকানা জেনেছি। আপনি এখন যে ফ্ল্যাটের ওনার, সেখানেই 7 বছর আগে হত্যা করা হয়েছিল আমার একমাত্র বোন তিয়াসকে। প্লিজ মিট মি সোমেশবাবু, অনেক কথা যে বলার আছে আপনাকে। অনেক দিন পর যোধপুর পার্কের এই কফি শপে এলাম জানেন, প্রায় 8 বছর। জানেন সোমেশবাবু, ঠিক ওই বা পাশের ওই টেবিলটায় শেষবার এসে বসেছিলাম আমরা 2 বোন। তিয়াস খুব ভালোবাসত এই আবার বৈঠকের মিক্সড প্ল্যাটার আর ব্ল্যাক কফি। তাই ওর বিয়ের পরে আর এখানে আসা হয়নি। ইনফ্যাক্ট স্কুল আর বাড়ি এই বৃত্তের মধ্যেই শিক্ষিকা পিয়াস বসুর নিঃসঙ্গ জীবন সীমাবদ্ধ হয়ে গেছে। নিঃসঙ্গ বলছেন কেন? আপনার হাজবেন্ড? একটা সময়ের পরে দুপক্ষেরই আবেগের অভাবে মরে গেছে সম্পর্কটা। তাই মিউচুয়াল সেপারেশন। আসলে আমরা দুজন 2 ভিন্ন মেরুর বাসিন্দা। কর্পোরেট জগতের মানুষ অমলেন্দুর কাছে আমার সঙ্গীত চর্চা, একাডেমি, মধুসূদন মঞ্চে নাটক দেখার উন্মাদনা, অর্থহীন পাগলামি আর সময়ের অপব্যয় ছাড়া আর কিচ্ছু নয়। ছাড়ুন আমার কথা। জানেন সোমেশবাবু, তিয়াসের অন্তর্ধান আমাদের কাছে ছিল এক আশ্চর্য গোলক ধাঁধা। ও মুখ ফুটে কখনো কিচ্ছু বলেনি, তবু এ বাড়িতে এলে ওর মুখ দেখেই আমি বুঝতে পারতাম ওর মধ্যে বিরাট একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার প্রাণোচ্ছল মিষ্টি বোনটা কেমন যেন নিষ্প্রাণ শান্ত হয়ে গেছিল।
ও নিরুদ্দেশের পর থেকে তবু একটা অলীক আশায় আমরা বুক বেঁধেছিলাম, একদিন হয়তো ও আবার ফিরে আসবে আমাদের মধ্যে। তারপর আপনার এই উপন্যাস বড় অদ্ভুতভাবে প্রকৃত সত্যটাকে তুলে ধরলো আমাদের সামনে। পৃথিবীতে এমন নজির আর আছে কিনা আমি জানি না। ফৌজদারি কেস কখনো তামাদি হয় না, তবু একটা উপন্যাসের ভিত্তিতে তাকে রিওপেন করাও খুব সহজসাধ্য ছিল না। কিন্তু আমার মেজ পিসে মশাই লালবাজারের গোয়েন্দা বিভাগের বড় কর্তা, সব কথা শুনে নিজের উদ্যোগেই শুরু করলেন খানা তল্লাশি। বারুইপুরের বাগান বাড়ির সুপুরি গাছের সারির পাশে পুকুর ধারের মাটি খুঁড়ে পাওয়া গেল মানব কঙ্কালের টুকরো টুকরো অংশ। আর ঝোপের ধারে মিলল তিয়াসের গলার হাড়ের ঝুনি বসানো লকেট। হুবহু আপনার লেখা গল্পের মতো। গ্রেপ্তার করা সম্ভব হলো তিয়াসের স্বামী আর বাগান বাড়ির কেয়ারটেকারকে। সব কিছুই সম্ভব হলো শুধু আপনার জন্য সোমেশবাবু, শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা, এও সম্ভব? কল্পনার বাস্তব এমনিভাবে মিলে মিশে একাকার হয়ে যেতে পারে? কল্পনা তো নয় সোমেশবাবু। তিয়াসের প্রতিশোধকামী অতৃপ্ত আত্মাই আপনার সংবেদনশীল লেখক সত্তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে তার নিষ্ফলা জীবনের করুণ ইতিবৃত্ত। এই কথাটাই আপনাকে জানানোর তাগিদ অনুভব করেছিলাম। এবার শুধু ন্যায় বিচারের প্রতীক্ষা। তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। এ আমার একার আপোষহীন কঠিন লড়াই। একা নয় পিয়াস, আপনার অনর সংগ্রামের সঙ্গী হলাম আমি এই মুহূর্ত থেকে। বিয়াস অচেতনে যে সত্যকে লিপিবদ্ধ করেছি, আইনের পথ ধরে তাকে প্রতিষ্ঠা দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আপনার চরম ব্যস্ততার মধ্যে বোধ হয় তা সম্ভব হয়ে উঠবে না সোমেশবাবু। বিয়াস কেরিয়ারের মুখে অনেক কর্তব্যকেই আমি অবহেলা করেছি। আজ যা অনুতাপ হয়ে আমার মুখে আছে, এবার না হয় আপনার সঙ্গী হয়ে আবেগ আর আদর্শের তাগিদে কিছুটা পথ চললাম। রক্তের দাগের রহস্য উন্মোচিত হোক আদালত কক্ষে, সর্বসমক্ষে, at any cost। আমরা এর শেষ দেখে ছাড়বই। রক্তের দাগের রহস্য। নাটক নির্দেশনা দেবাশিস পাল। চরিত্রায়নে জীবেশ ভট্টাচার্য, স্বাগতা পাল, কাজললতা দে, সঞ্চয়িতা চৌধুরী, সঞ্চয়িতা নাগ এবং দেবাশিস পাল। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল,
37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।